এই ওর পাশে দাও, একজন একজন বসো। সৈকত ওর পাশে দাও, পাশে দাও। এখানে চলে আসো, এখানে চলে আসো। আচ্ছা যাওয়ার সময় দেখবো। এই দুইজন এখানে চলে আসো। লাস্ট বেঞ্চ থেকে আমরা দুইজন যাচ্ছি। আবার একসাথে বসছে। কথা বললো, কথা বলবো না। গতকালের কাজটা কে কে করতে পারছে দেখি? একজন, দুইজন, ঠিক আছে। আহমেদ নেজার, ঠিক আছে। তারপর আর কি করছে? যারা করছো ওরা কিন্তু প্লাস পাচ্ছ। হ্যাঁ, এবার আমরা দেখি। কথা বলি না, তোমাদের নিষেধ করছি কথা বলতে। আচ্ছা দেখো, এই আজকে হচ্ছে আমাদের কত নাম্বার ক্লাস? তৃতীয় অধ্যায়। কত? 13। তৃতীয় অধ্যায় 13 নাম্বার ক্লাস। তৃতীয় অধ্যায় 13 নাম্বার ক্লাস। আরে নেট ডিস্টার্ব করে কেন? আচ্ছা, সবাই এই NCl5 গঠিত হয় না, PCl5 গঠিত হয় কেন? এখন তোমাদের আরও একটা কাজ দেব, দেখি এটা উত্তর কে লিখে আনতে পারো। আমাদের গতকালের SWটা ছিল PCl5 গঠিত হলেও NCl5 গঠিত হয় না কেন? এটা কিন্তু প্রায় সময় আসে পরীক্ষায়, গঠিত হয় না কেন? তো এটার উত্তরটা আমি আবারও একটু বলে নিই। এটার উত্তর হচ্ছে ফসফরাস। ফসফরাসের খালি ডি অরবিটাল আছে, ইলেকট্রোবিন্যাসটা লিখবে। ফসফরাসের স্বাভাবিক অবস্থা লিখবে, হুন্ডের নীতি দিয়ে লিখবে, উদ্দীপিত অবস্থায় লিখবে। উদ্দীপিত অবস্থায় ইলেকট্রোবিন্যাসটা হবে এরকম, তার 3s থেকে একটা ইলেকট্রন এই 3dxy-তে চলে যাবে। এর ফলে তার 5টা যুগ্ম ইলেকট্রন সৃষ্টি হবে, 5টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে PCl5 গঠন করবে। অর্থাৎ ফসফরাসের খালি 3d অরবিটাল থাকায় উদ্দীপিত অবস্থায় 3s থেকে ইলেকট্রন 3d-তে গিয়ে 5টি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে, তাই 5টি ক্লোরিনের সাথে যুক্ত হয়ে PCl5 গঠন করে। কিন্তু নাইট্রোজেনের খালি ডি অরবিটাল না থাকায় সে 3টির বেশি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে না, বা 5টি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে না, তাই NCl5 গঠিত হবে না। শেষ, এটাই উত্তর। এখন আরেকটা প্রশ্ন, এটা অতিরিক্ত প্রশ্ন হিসাবে লিখে রাখো। অতিরিক্ত প্রশ্ন দেখে এটা লিখে আনবে আগামী ক্লাসে। 44, আগে তো 43 পর্যন্ত লিখছিলাম। NCl3 গঠিত হলেও, দেখো NCl3 গঠিত হলেও NCl5 গঠিত হয় না কেন? NCl5 গঠিত হয় না কেন? NCl3 সম্ভব, কিন্তু NCl5 সম্ভব না কেন? দেখি এটার উত্তর লিখে আনবে আগামী ক্লাস। ঠিক আছে, এটাও তো একবারই হয়ে যায়। এইটাও কিন্তু হতে পারে। দেখো কিন্তু কত রকমের প্রশ্ন যে হতে পারে ঠিক নাই, তাই তোমরা অবশ্যই এগুলো লিখবে, কারণ এগুলো দেখবে তো পরীক্ষা এসে গেছে, তখন বিপদে পড়ে যাবে। তখন চিন্তা করবে যে সারের বাড়ির কাজটা যদি করতাম তাহলে তো আজকে লিখতে পারতাম।
তখন এই ধরনের আফসোস করতে হবে। আচ্ছা গেল, আজকে আমরা একটা আমি গত ক্লাসে সূত্র লিখে দিয়েছিলাম। সূত্রটা ছিল এরকম, এই বিশেষ করে দ্বিতীয় পর্যায়ের মৌলের সাথে তৃতীয় পর্যায়ের মৌলের একটা পার্থক্য লিখে দিয়েছিলাম। দ্বিতীয় পর্যায়ে যারা থাকে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, আর তৃতীয় পর্যায়ে যারা থাকে তৃতীয় পর্যায়ে থাকে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এদের সাথে এদের একটা পার্থক্য হচ্ছে এদের ডি আছে আর উপরের ওদের ডি নেই, এদের ডি নেই। সেজন্য যখনই ওই ধরনের কোনো প্রশ্ন আসবে এই দুই গ্রুপকে ঘিরে, তখনই তোমার মাথায় আসতে হবে ডি অরবিটালের কথা। যেমন এতদিন আমরা এটা পড়ছি, ক্লোরিনের জার্মান স্থির, ক্লোরিন পরিবর্তনশীল। OF6 গঠিত হয় না, SF6 গঠিত হয় কেন? আজকে পড়ছি NCl5 গঠিত হয় না, BCl5 গঠিত হয়। অর্থাৎ এরা সবাই সব কিছু পারে, অষ্টক সম্প্রসারণ করতে পারে, কারণ তাদের ডি অরবিটাল আছে। কিন্তু আজকে এমন একটা প্রশ্ন দেখাবো যেটা কেউ চিন্তা করতে পারবে না যে এটার পিছনেও কারণ হতে পারে ডি অরবিটাল। আর সেটা হচ্ছে তোমার 33 নাম্বার। আর তোমরা 24 নাম্বার এবং 32 নাম্বারের পাশে লিখে রাখো চতুর্থ অধ্যায় দ্রষ্টব্য। 24 নাম্বার এবং 32 নাম্বার এর পাশে লিখে রাখো চতুর্থ অধ্যায়ে পড়ানো হবে এগুলো। চতুর্থ অধ্যায়ে মানে অম্লক্ষার 24 নাম্বার আর 33 নাম্বার এগুলো চতুর্থ অধ্যায়ে পড়ানো হবে। এগুলো বাইরেও লিখতে পারো, হ্যাঁ ভিতরেও লিখতে পারো। এবার 33 নাম্বারে দেখো, 33 নাম্বার একটা ফিকুলিয়ার প্রশ্ন। CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় কেন? হয় কেন? হ্যাঁ, এই CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় কেন? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে অনেকেই চিন্তা করবে যে আর্দ্র বিশ্লেষণ মানে তো পানির বিষয়টা চলে আসছে, তাহলে এটার পিছনে কারণ মনে হয় ফ্লোরাইন বা ফ্লোরাইটি এরকম কিছু হতে পারে। অনেকে চিন্তা করে যে, অনেকে আমি দেখছি এভাবে ব্যাখ্যা দিতে, এটা ফোলার, এটা অফোলার, এটা ফোলার বলে আর্দ্র বিশ্লেষিত হয়। ফোলার হলে আর্দ্র বিশ্লেষণ না, ফোলার হলে পানিতে দ্রবীভূত হয়। পানিতে দ্রবীভূত হওয়া আর আর্দ্র বিশ্লেষিত হওয়া কিন্তু এক না। পানিতে দ্রবীভূত হলে নতুন যৌগ সৃষ্টি হয় না, কিন্তু আর্দ্র বিশ্লেষণের ফলে কিন্তু নতুন যৌগ সৃষ্টি হয়। তাই আর্দ্র বিশ্লেষণ আর পানিতে দ্রবীভূত কিন্তু এক না। তাই এখানে কেউ যদি ফোলারিটি দিয়ে চেষ্টা করে, এটা বাতিল হয়ে যাবে। তাহলে কি দিয়ে চেষ্টা করব? এটার পিছনে কারণ হচ্ছে ডি অরবিটাল, যেটা অনেকের কাছে কল্পনার বাইরে যে কী ব্যাপার, আর্দ্র বিশ্লেষণও ডি অরবিটাল। হ্যাঁ, অর্থাৎ তুমি যখনই দেখবে যে কার্বনের সাথে সিলিকনের কোনো বিরোধ হচ্ছে, যেমন এখানে বিরোধটা কার সাথে? কার্বনের সাথে সিলিকনের। তুমি যখন দেখবে যে নাইট্রোজেনের সাথে ফসফরাসের, অক্সিজেনের সাথে সালফারের, ফ্লোরিনের সাথে ক্লোরিনের কোনো বিরোধ হচ্ছে বা পার্থক্য দেখা দিচ্ছে, তখনই তোমার মাথায় আসতে হবে যে ডি অরবিটাল। তাহলে দেখো আমরা এই উত্তরটা কীভাবে লিখব। এই উত্তরটা লেখার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা তেমন একটা অবশ্য গুরুত্বপূর্ণ নয়, তারপরে আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু লিখি। যে কার্বনের যে 4টা সিঙ্গেল ইলেকট্রন আসে, এর কিন্তু 2D নেই, এর 2D নেই। তারপর সিলিকনের ক্ষেত্রে কিন্তু আবার 2Dটা আছে, 2p6। সিলিকনের ইলেকট্রন বিন্যাসও কিন্তু এরকম, কিন্তু তার খালি ডি অরবিটাল আছে। সেটাও হুন্ডের নিয়ম অনুসারে এই তোমার 4টা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে, py1 pz1। এখানে উদ্দীপিত অবস্থা দুজনই সৃষ্টি করতে পারে। এগুলো সব উদ্দীপিত অবস্থা, কারণ এস থেকে একটা ইলেকট্রন পিজেডে চলে যায়, এস থেকে একটা ইলেকট্রন পিজেডে চলে যায়, এরও এস থেকে একটা ইলেকট্রন পিজেডে চলে যায়। যাক, তাহলে ওরও 4টা, এরও 4টা। তাই ওরা উভয়েই এই যে 4টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে নিজে তাকে 4টা ক্লোরিনের তাকে একটা কার্বন টেট্রাক্লোরাইড গঠন করে। এবং একইভাবে সিলিকন টেট্রাক্লোরাইড গঠন করে।
তো সিলিকন টেট্রাক্লোরাইড গঠন করে। সিলিকনও একই সিস্টেমে, যেহেতু সিলিকনের সর্বশেষ সেলে 4টা ইলেকট্রন, সিলিকনও এই যে 4টা ইলেকট্রন, 4টা, সেই 4টা ক্লোরিনের সাথে এভাবে টেট্রাক্লোরাইড গঠন করে, সিলিকন টেট্রাক্লোরাইড গঠন করে, সিলিকন টেট্রাক্লোরাইড গঠন করে। দেখ, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড যেভাবে গঠিত হয় সিলিকন টেট্রাক্লোরাইডও একইভাবে গঠিত হয়। এখন দেখো এটা কেন হাইড্রোলাইসিস হয় না, এটা কেন হাইড্রোলাইসিস হয়। এখন সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে আমি পানির বিক্রিয়া ঘটাবো। এই সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে, যেহেতু এটার সাথে হয় না দেখায় লাভ নাই, সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে যেহেতু হাইড্রোলাইসিস হয়, শুধু ওর বিষয়টা দেখাচ্ছে। এর সাথে এখন পানির বিক্রিয়া হবে। দেখো কিভাবে পানির বিক্রিয়াটা হবে। সিলিকনের যেহেতু পানির সাথে সে যুক্ত হবে, পানির অক্সিজেনে 2টা লোন পেয়ার থাকে, এই এক পেয়ার সে সিলিকনের ডি অরবিটালে, সিলিকনের মধ্যে ডি অরবিটাল আছে খালি, সেখানের মধ্যে সে প্রবেশ করে অক্সিজেনের এটা। এরপর এটা হাইড্রোলাইসিস হয়। হাইড্রোলাইসিস হয়ে একটা ক্লোরিন চলে যায় হাইড্রোজেনের সাথে, একটা ওএইচ প্রবেশ করে, এই যে নতুন যৌগ সৃষ্টি হয়। এভাবে 4 স্টেপে 4টা ক্লোরিন চলে যাবে, 4টা ওএইচ ঢুকে যাবে, সিলিসিক অ্যাসিড তৈরি করবে। এটা হচ্ছে হাইড্রোলাইসিস। এখন প্রশ্ন হচ্ছে সিলিকন পারলে কার্বন টেট্রাক্লোরাইড কেন পারে না, হাইড্রোলাইসিসে অংশ নেয় না? সিলিকন যদি হাইড্রোলাইসিসে অংশ নিতে পারে, কার্বন টেট্রাক্লোরাইড কেন হাইড্রোলাইসিসে অংশ নিতে পারে না? বাধ্য বিষয় হয় না। সেটার কারণটা কি দেখো, সিলিকনের এই অবস্থায় এটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ, মেইন হচ্ছে এটা, এখানে এই ঘটনাটা ঘটে, মানে এখানে একটা অন্তর্বর্তী যৌগ সৃষ্টি হয় এরকম। এই অন্তর্বর্তী যৌগে সিলিকনের সর্বশেষ সেলে কয়টা ইলেকট্রন আছে? দেখো, সিলিকন যখন ক্লোরিনের সাথে বন্ধন গঠন করে নাই, তখন তার নিজের ইলেকট্রন ছিল 4টা। যখন সে ক্লোরিনের সাথে বন্ধন গঠন করলো, তখন ইলেকট্রন কয়টা হয়ে গেল? 8টা। এখানে কিন্তু 8টা আছে, এখানে 8টা আছে, এখানে কয়টা আছে? 8টা তো আছে, 1 2 3 4, 4 দুগুণ 8টা, তো আগেও 8টা ছিল, এখনো কিন্তু 8টা তো আছে। সে বাড়তি পানির অক্সিজেনের এক জোড়া লোন পেয়ার কি গ্রহণ করতে পারে। কেন পারে? তার যেহেতু খালি ডি অরবিটাল আছে, সে খালি ডি অরবিটালে এই যে পানির মুক্ত ইলেকট্রনটা কিন্তু ঢুকে যাচ্ছে। তখন সিলিকনের ইলেকট্রন হয় 10টা, কারণ আগে ছিল 8টা, এখন আরও 2টা আসতেছে না, আরও 2টা আসতেছে, টোটাল কয়টা হবে? 10টা। এই ঘটনাটাকে বলে আমরা অষ্টক সম্প্রসারণ। অর্থাৎ সিলিকন কেন হাইড্রোলাইসিস হয়? কারণ সিলিকনের খালি ডি অরবিটাল থাকার কারণে পানির অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনের সাথে যুক্ত হতে পারে, সেজন্যই সিলিকন টেট্রাক্লোরাইড আদ্যবিশিষ্ট হয়। কিন্তু কার্বনে যেহেতু ডি অরবিটাল নাই, তাই সে পানির অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনের সাথে যুক্ত হতে পারে না, বা পানির অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনকে সে জায়গা দিতে পারে না। সেজন্য কার্বন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইসিস হবে না, কারণ ওর 8টার বেশি ইলেকট্রন রাখার কোনো জায়গা নেই, কারণ তার আর অরবিটালও নাই। কিন্তু তার তো অরবিটাল আছে, তো ও তো 3D খালি আছে, সেখানে অক্সিজেনের লোন পেয়ারগুলো থাকতে পারবে, ফলে এটা হাইড্রোলাইসিস হবে। তাহলে এটার পিছনে কারণ হচ্ছে ডি অরবিটাল। এখানে অন্য কোনো কারণ দেখানোর চেষ্টা করলে কিন্তু বাতিল হয়ে যাবে। এটা 4 নাম্বারের জন্য আসে, তাই এই চিত্রটা এঁকে দিলে কিন্তু নাম্বার উঠে যাবে। জাস্ট এই চিত্রটা এঁকে দেবে কীভাবে সিলিকনের মধ্যে অক্সিজেনের 2টা ইলেকট্রন প্রবেশ করতেছে। এই বন্ধনটার নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন। এই যে 2টা ইলেকট্রন কে দিচ্ছে? অক্সিজেন। এই সন্নিবেশ বন্ধন, এই সন্নিবেশ বন্ধন নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তাহলে সিলিকন টেট্রাক্লোরাইড কেন আদ্যবিশিষ্ট হয়? কারণ সিলিকনের খালি ডি অরবিটাল থাকার কারণে পানির অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনকে সে জায়গা দিতে পারে, সেজন্য সিলিকন টেট্রাক্লোরাইড আদ্যবিশিষ্ট হয়। কিন্তু কার্বনের ডি অরবিটাল না থাকায় পানির অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনকে সে জায়গা দিতে পারে না, সেজন্য সে আদ্যবিশিষ্ট হয় না। এইটাই লিখলে হবে, যেটা তোমার নোটও আছে। এখন আসো, এখানের মধ্যে আমরা একটা নতুন বন্ধন দেখতে পাচ্ছি তীর চিহ্ন দিয়ে। এটা কিন্তু একটা বন্ধন, রাসায়নিক বন্ধন। এই বন্ধনটার নাম কি বলছিলাম? সন্নিবেশ বন্ধন। আজকে আমরা সন্নিবেশ বন্ধন সম্পর্কে জানব। যদি আবার এই বিষয়গুলো, এই যে রাসায়নিক বন্ধন বিষয়টা কিন্তু 5ম অংশের বিষয়,
কিন্তু আমাদের এখানে পড়ার সময় সন্নিবেশ বন্ধনটা একটু পরে আবার প্রয়োজন হবে, সেজন্য আমি এটা নিয়ে একটু আলোচনা করি। রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন তো অনেক প্রকার আছে, তার মধ্যে প্রথমে আমাদের চলে আসে আয়নিক বন্ধন। দেখো আয়নিক বন্ধন কাকে বলে? আয়নিক বন্ধন কাদের মধ্যে হয়? ধাতু আর অধাতুর মধ্যে। ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে, জানি তো ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে কিসে? ঋণাত্মক আয়নে। এই দুই বিপরীত আয়নের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণের ফলে যেই বন্ধন তাকে বলা হয় আয়নিক বন্ধন। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণের মাধ্যমে যে বন্ধন তাকে বলা হয় আয়নিক বন্ধন। তারপর সমযোজী বন্ধন কিভাবে হয়? কোভ্যালেন্ট বন্ড। দেখো সমযোজী বন্ধন কিভাবে হয়? দুইটা অধাতু পরমাণু, হাইড্রোজেনের সর্বশেষ সেলে একটা ইলেকট্রন, ক্লোরিনের সর্বশেষ সেলে 7টা ইলেকট্রন, ওরা ইলেকট্রন শেয়ার করে। এই দুইটা অধাতু পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সমযোজী বন্ধন। একদম সিম্পল ব্যাপার। তাহলে আয়নিক বন্ধন হচ্ছে কার মধ্যে? ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণের ফলে যে বন্ধন। আর এটা দুইটা অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তাকে বলে সমযোজী। কিন্তু এইগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। সন্নিবেশ সম্পর্কে কি ধারণা আছে? সন্নিবেশ নাম শুনছি। সন্নিবেশ বন্ধন কাকে বলে পড়ছি আমরা 9 10-এ। সন্নিবেশ বন্ধন, তাহলে মনোযোগ দিয়ে দেখো, সন্নিবেশ বন্ধন কোথায় থাকে আমরা একটা নমুনা নিই। আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে সন্নিবেশ বন্ধন। এটা আমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন সন্নিবেশ বন্ধন বিষয়টা। দেখি আমরা সন্নিবেশ বন্ধনটা কোথায় আছে সেরকম একটা যৌগ নিই। সন্নিবেশ বন্ধন আছে অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে। অ্যামোনিয়াম ক্লোরাইডে কী কী বন্ধন আছে দেখো। আমি আগে বন্ধনগুলো দেখাই, পরে দেখাবো এই বন্ধনগুলো কিভাবে গঠিত হয়। দেখো এখানের মধ্যে আছে আয়নিক বন্ধন, কারণ প্লাস আর মাইনাসের মধ্যে থাকে আয়নিক বন্ধন। তীর চিহ্ন দিয়ে বোঝায় সন্নিবেশ, তীর চিহ্ন দিয়ে সন্নিবেশ বন্ধন, আর এটা দিয়ে বোঝায় সমযোজী। প্লাস মাইনাসের মধ্যে হচ্ছে কি? আয়নিক। প্লাস মাইনাসের মধ্যে আয়নিক, এটা সন্নিবেশ, এটা হচ্ছে সমযোজী। 3 ধরনের বন্ধন আছে, আয়নিক, সমযোজী, সন্নিবেশ। কিভাবে গঠিত হয় দেখি আমরা বন্ধনগুলো। এখানে সেন্টারে থাকে নাইট্রোজেন। নাইট্রোজেনই কিন্তু কেন্দ্রীয় পরমাণু, তার সংখ্যা সবচেয়ে কম, তার জারণ মান বেশি। তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কীরকম? 1s2, 2s2, 2p3। এই দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p3। এই আমরা যে বলি লোন ফেয়ার, মুক্তজোর, কিভাবে বের করব কার কয়টা মুক্তজোর থাকে? দেখি তোমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে বলতে পারে কিনা। প্রথমে কিন্তু হুন্ডের নিয়ম অনুসারে লিখব, মানে যতটা সিঙ্গেল রাখা যায় একদম ভেঙে ভেঙে লিখলাম, এটাই তো হুন্ডের নিয়ম, তো এভাবেই লিখি। এখান থেকে দেখি বলতে পারে কিনা নাইট্রোজেনের মুক্তজোর ইলেকট্রন কয়টা। নাইট্রোজেনের মুক্তজোর ইলেকট্রন হচ্ছে, দেখো তুমি দেখবে যে শুধুমাত্র কোথায়? সর্বশেষ সালের দিকে, ভিতরের সালের দিকে থাকানোর দরকার নেই। দেখি বলো তো সোহানা, বলো তো এখানে নাইট্রোজেনে কয়টা যোজ্যতা সালে কয়টা ডাবল ইলেকট্রন আছে? এই একটা ডাবল ইলেকট্রন আছে। তাই নাইট্রোজেনের লোন ফেয়ার ইলেকট্রনও কয়টা? একটা। লোন ফেয়ার বলে কিন্তু একটা বলতে হবে, এক ফেয়ার। তুমি জুতা কেনার সময় কি 2 ফেয়ার কিনো? 2টা কিনো, কিন্তু এক ফেয়ার। তাই লোন ফেয়ার বললে একটা বলতে হবে, এক ফেয়ার। তাহলে কিভাবে দেখাবো? এই মনোযোগ দিয়ে দেখো কিভাবে বন্ধনটা গঠিত হচ্ছে। 2টা ডাবল, 3টা সিঙ্গেল, 2টা ডাবল, সরি একটা ডাবল, 3টা সিঙ্গেল, 5টা ইলেকট্রন, 5টার মধ্যে কিন্তু একটা ডাবল। এই ডাবলটা কি হয় দেখো, এদের মধ্যে আছে আবার কে? হাইড্রোজেন আছে। হাইড্রোজেনে থাকে একটা ইলেকট্রন। হাইড্রোজেন ইলেকট্রনটাকে আমি ক্রস দিচ্ছি, ক্রস হাইড্রোজেনেরটা। তাহলে কি গঠিত হলো? কালকেও তো দেখাইছি নাইট্রোজেনে কয়টা লোন পেয়ার, কয়টা বন্ড পেয়ার। নাইট্রোজেনে লোন পেয়ার হচ্ছে একটা, একটি মুক্তজোর, মুক্ত অবস্থায় পড়ে আছে।
কিন্তু বন্ধন জোড় হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা হচ্ছে বন্ধন জোড়। এই যে তিনটা বন্ধন জোড়, একটা মুক্ত জোড়, মোট 4 জোড়া আছে, অষ্টকূর্ণ আছে তার। ঠিক আছে, এবার দেখো এগুলো কিন্তু বন্ধন গঠন করতে পারছে, এগুলো বন্ধন গঠন করতে পারছে বলে এগুলোকে আমরা বন্ধন জোড় ইলেকট্রন বলি। আর এটা বন্ধন গঠন করতে পারে না, এই জন্য এটাকে আমরা মুক্ত জোড় ইলেকট্রন বলি। ঠিক আছে, এটা কিন্তু বন্ধন গঠন করতে পারে না, এই জন্য এটা মুক্ত জোড়। আর যারা বন্ধন গঠন করতে পারছে এই জন্য এদেরকে বলি বন্ধন জোড়। এবার দেখো এই যে মূল ঘটনাটা, H প্লাস, H এর কয়টা ইলেকট্রন থাকে? H এর হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন? একটা। এই যে একটা, নাইট্রোজেনে একটা। H প্লাস এর কয়টা? H প্লাস এর কোনো ইলেকট্রন নাই। এইবার আসো, সে পড়ছে বড় বিপদে। তার যেহেতু কোনো ইলেকট্রন নাই, সে তো কারোর সাথে শেয়ার করতে পারবে না। এই সমস্ত অসহায় আয়নদের সাহায্যে এগিয়ে আসে নাইট্রোজেন, এরা। তাই এদেরকে কি বলে দেখো, এদেরকে বলে মুক্ত জোড় ইলেকট্রন দাতা। এ খেয়াল করো, এই যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে তাদেরকে আমরা বলি মুক্ত জোড় ইলেকট্রন দাতা। সংক্ষেপে বলা হয় লিগ্যান্ড। চিনে রাখো, জটিল যোগের সময় লাগবে কিন্তু। লিগ্যান্ড কাদেরকে বলে? যারা মুক্ত জোড় ইলেকট্রন দিতে পারে, দান করতে পারে, মুক্ত জোড় ইলেকট্রন দাতা বা লিগ্যান্ড। কারণ এখন এই দাতা ছিল বলে সে বন্ধন গঠন করতে পারবে না, কিন্তু পারতো না। এই কি করবে দেখো, ওর তো এই জোড়া ইলেকট্রনটা শুধু পড়ে আছে, এটা তো কোনো কাজে লাগতেছে না, এটা মুক্ত অবস্থায় পড়ে আছে, মুক্ত জোড়। কিন্তু যদি ও এটা এর সাহায্যে বা এর কাজে লাগানো যায় তাহলে তো ভালো হয়। তো কি করে সে, আমরা জানি একটা বন্ধনের জন্য কয়টা ইলেকট্রন দরকার? 2টা ইলেকট্রন দরকার। যদি 2টা ইলেকট্রন 2টা পরমাণু সরবরাহ করে তখন এটাকে বলি সমযোজী বন্ধন। আর যদি 2টা ইলেকট্রন একটা পরমাণু সরবরাহ করে তখন এটাকে বলবে সন্নিবেশ বন্ধন। এ দেখো সমযোজী আর সন্নিবেশের মধ্যে পার্থক্য। সমযোজী বন্ধন হচ্ছে 2টা অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলি সমযোজী। সমযোজীকে এইভাবে লেখা হয়। কিন্তু সন্নিবেশ কাকে বলে? সমযোজী বন্ধনের জন্য প্রয়োজনীয় ইলেকট্রন যুগল যখন একটি পরমাণু সরবরাহ করবে কিন্তু উভয়ে সমানভাবে শেয়ার করবে, এর ফলে যে বন্ধন গঠিত হবে তাকে বলা হয় সন্নিবেশ বন্ধন। দেখো সন্নিবেশ বন্ধন কাকে বলে, এগুলো তুমি পঞ্চম অংশে পাবে বিস্তারিত। কারণ সন্নিবেশ বন্ধনও কিন্তু এক ধরনের সমযোজী বন্ধন, সেজন্য এটাকে বলা হয় কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড, মানে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাই সন্নিবেশ বন্ধনও কিন্তু ইলেকট্রন শেয়ার হয়, তবে শেয়ারিংটা কীরকম হয়? একতরফা, একজনেই মূলত যোগান দেয়, দুজনেই শেয়ার করে। আবারও বলছি সংখ্যাটা, সমযোজী বন্ধনের জন্য প্রয়োজনীয় ইলেকট্রন যুগল যখন একটি পরমাণু সরবরাহ করবে কিন্তু উভয়ে সমানভাবে শেয়ার করবে, এর ফলে যে বন্ধন গঠিত হবে তাকে বলা হয় সন্নিবেশ বন্ধন। তো এখানের মধ্যে আমরা যেটা করি, এই দুইটা যখন দুইজনের মাঝখানে চলে যাবে তখন এটা এখানে একটা বন্ধন গঠিত। আগে ওর মধ্যে ছিল, বন্ধন ছিল না, এখন সে ওকে সাহায্য করতে, কারণ ওর তো কোনো ইলেকট্রন নাই, এখন 2টা ইলেকট্রন দরকার, তখন এটা তীর চিহ্ন দিয়ে লিখি। সন্নিবেশ বন্ধনকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। কার দিকে তাক করানো থাকবে? যাকে ডোনেট করতেছে, এই যাকে দিচ্ছে তার দিকে তীরটা তাক করানো থাকবে। ঠিক আছে, নাইট্রোজেন দিচ্ছে কারণ নাইট্রোজেন দাতা আর এ গ্রহিতা, তাই এই তীর চিহ্নটা এইভাবে থাকবে। এটাই হচ্ছে সন্নিবেশ। ঠিক আছে, তাহলে সন্নিবেশ বন্ধন কাকে বলে চিনতে পারছো তো? অর্থাৎ এটা হচ্ছে কীরকম, মনে করো নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন 1 লাখ টাকা দিলে হাইড্রোজেন 1 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দিয়ে দুজনে ব্যবসা শুরু করে, লাভটা দুজনে সমানভাবে ভাগ করে নেয়। কিন্তু এখানে 2 লাখ টাকায় কে দিচ্ছে? নাইট্রোজেন একাই দিচ্ছে, কারণ ওর তো নাই কিছু, দুজনে মিলে ব্যবসা করবে কিন্তু লাভটা দুজনে সমানভাবে ভাগ করে নেবে। মানে এই কীরকম উদার মানুষ দেখো, সেজন্য ওর নাম হয়েছে কি লিগ্যান্ড, যারা এই ধরনের ইলেকট্রন দিয়ে সহযোগিতা করবে। এই হচ্ছে সন্নিবেশ বন্ধন। এই সন্নিবেশ বন্ধনটা এখন আমাদের দরকার হবে। তাহলে আমরা 3 ধরনের বন্ধন শিখলাম, আয়নিক, সন্নিবেশ, সমযোজী। ঠিক আছে, এবার আমাদের এই সন্নিবেশ বন্ধনটা কি কাজে লাগবে দেখো। একটু আগে আমরা যে সিলিকন হাইড্রোলাইসিস হলো সেখানেও আমরা দেখছি, এই যে দেখো এই সিলিকনের সাথে যে অক্সিজেনের লোন পেয়ার ঢুকতেছিল, এটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে মূলত ঢুকতেছিল। আচ্ছা, এবার দেখো 34 নম্বর প্রশ্ন। এগুলো এমন প্রশ্ন, এই যে 34 নম্বরটা একটু প্রশ্ন বড়,
এইগুলো এমন কিছু প্রশ্ন যেগুলো আসলে কেউ আনসার করতে পারে না। আমরা অনেক সময় দেখছি, হ্যাঁ বলতেছি আগে আমি পুরোটা শেষ করি। তারপর এই আমরা সাধারণত দেখছি যে কিছু আনকমন প্রশ্ন থাকে যেগুলো সবাই আনসার করতে পারে না। আমরা এমন স্টুডেন্ট দেখছি যে সে 50-এ 48 পাইছে, 2 নম্বর কোথায় কাটা গেছে? এটাতে কাটা গেছে। এই যে নিম্ন তাপমাত্রা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার হিসেবে থাকে কেন? এখন আসলে ডাইমার বিষয়টা কি? তোমরা নিশ্চয়ই শুনছো, পলিমার শুনছো না, মনোমার শুনছো। মনোমার হচ্ছে একটা অণু থাকলে সেটা মনোমার, 2টা থেকে একটা হলে ডাইমার, 3টা থেকে একটা হলে ট্রাইমার, 4টা থেকে একটা হলে টেট্রামার, অনেকগুলো থেকে একটা হলে পলিমার। তাহলে ডাইমার মানে হচ্ছে কি 2টা থেকে একটা, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা হয়ে যাবে ডাইমার। ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো আমরা এই ডাইমারটা কেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার হিসেবে থাকে। অ্যালুমিনিয়ামের সর্বশেষ সালে কয়টা ইলেকট্রন? 3টা। এটা তো সবাই জানি। অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নম্বর মোল, 2 আর 3। তাহলে ওর 3টা ইলেকট্রন দিলাম, 3টা। আর ক্লোরিনের সর্বশেষ সালে কয়টা থাকে? দেখে নাও, ওই যে আমি একটা কথা বলছিলাম তোমাদের যে কার কয়টা লোন পেয়ার থাকে, এই ধরনের তো ইলেকট্রন বিন্যাস না। আচ্ছা বলতে পারো ক্লোরিনের কয়টা লোন পেয়ার থাকে? মুক্তজোর। দেখো ওরা কিন্তু বলে দিছে, এই যে মনোযোগ দিলে সবাই বলে দিতে পারবে। 100% কনসেন্ট্রেশন দরকার। এই যে দেখো, এই যে এই তো এখানে দেখার কিছু নেই, এটা চিন্তা করে বলে দেওয়া যায় যে অক্সিজেনে কয়টা, নাইট্রোজেনে কয়টা, ক্লোরিনে কয়টা, কীভাবে বলে দেওয়া যায়? এই যে ক্লোরিনের 7টা। তা আমি তো এখন না লিখলাম, এটা লেখার আগেই তো ওরা বলে দিছে, এতে তো দেখার বিষয় না। কিন্তু এই যে সর্বশেষ সালের দিকে দেখো, সর্বশেষ সালে কয়টা ডাবল আছে? 3টা ডাবল আছে, 3টা লোন পেয়ার। এটা তো কালকেও আমরা বলছি 3টা লোন পেয়ার, আর সিঙ্গেল থাকে একটা, 3টা থাকে ডাবল। তাই ক্লোরিনের 3টা ডাবল দিব, 3টা 3 দিকে ডাবল, একটা থাকবে সিঙ্গেল। ঠিক একইভাবে ক্লোরিনের 3টা ডাবল মানে 3টা লোন পেয়ার, একটা থাকবে ডাবল। ক্লোরিনের 3টা লোন পেয়ার, একটা সিঙ্গেল, 3টা ডাবল। অ্যালুমিনিয়াম যেহেতু ধাতু, সেই ইলেকট্রন কিন্তু দান করে, সবাইকে একটা একটা দান করতেছে। এভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগটা গঠিত হয়। তো দান করে ফেললেও আমরা অনেক জায়গায় দেখি, প্রায় সব ক্ষেত্রে দেখি অ্যালুমিনিয়ামের গাঠনিক সংকেত লিখে যায় এরকম, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মানিক হিসেবে দেখায়, সমযোজী বন্ধন হিসেবে দেখায়। কিন্তু সোডিয়াম ক্লোরাইডকে তো কোনোদিন এভাবে লিখতে দেখি নেই। সোডিয়াম ক্লোরাইড কিন্তু সবসময় এভাবেই লিখে, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন এভাবে লিখে? এটা ধাতু অধাতু, এটা তো ধাতু অধাতু, কেন লিখে এটা জানতে পারবো না। কিন্তু আমরা পঞ্চম অংশ পড়ার পর তৃতীয় দিয়ে সেখানে একটা বিষয় আসে যেটার নাম হচ্ছে পোলার আয়ন। একটা বিষয় হচ্ছে পোলারিটি মানে পজিটিভ নেগেটিভ চার্জ সৃষ্টি হওয়া। সমযোজী যৌগের মধ্যে এই যে পানি নিজে একটা পোলার যৌগ, এই যে পানির মধ্যে পোলারিটি আছে, এই যে পজিটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি হচ্ছে পোলারিটি হচ্ছে সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ করে, আর পোলার আয়ন হচ্ছে আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করে। দেখা গেছে যে এটার অনেক বৈশিষ্ট্য সমযোজী যৌগের মতো। কেন এটার মধ্যে সমযোজী ক্যারেক্টার কেন আসে? ওই যে ওর একটা প্রবণতা আছে, যেহেতু ওর চার্জ বেশি 3+, এর তো একটা প্লাস, এই চার্জ বাড়লে ওরা কি করে, ওরা এই যে দান করা ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নিয়ে আসে। ও কিন্তু ওর ধর্ম হচ্ছে, ধাতুর ধর্ম হচ্ছে কি ইলেকট্রন কি দান করা। সে যে ইলেকট্রনটা দান করছে সেটার উপর তো তার কোনো অধিকার নাই, সেটা তো ও আরেকজনকে দিয়ে দিয়েছে। কিন্তু যদি এমন হয় যে অ্যালুমিনিয়াম এমন এক বন্ধু যে জন্মদিনে দেওয়া উপহার পরদিন গিয়ে নিয়ে আসে, বা মনে করো একটা বই দিল যে দোস্ত ধর জন্মদিনে তোকে এটা উপহার দিলাম, পরদিন সে বলে যে দোস্ত বইটা তো আমি পড়ি নাই, আমাকে একটু দেয়। এভাবে নিয়ে আসা মানে কি ইলেকট্রনগুলো, এই দান করা ইলেকট্রনগুলো এই যে 2 নিউক্লিয়াসের মাঝখানে চলে আসতেছে, 2 নিউক্লিয়াসের মাঝখানে চলে আসতেছে। এই যে মাঝখানে নিয়ে আসা, টেনে নিয়ে আসা, এটার নামই হচ্ছে পোলার আয়ন। এর ফলে এই যৌগটা কি সমযোজী যৌগের মতো আচরণ করে।
কারণ সমযোজী যৌগেই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দুইজনের মাঝখানে থাকে, আয়নিক যৌগে তো না, আয়নিক যৌগে তো এগুলো অধাতুর মধ্যে থাকবে। এই যে ওর টেনে নিয়ে আসার কারণে মাঝখানে চলে আসে, ফলে এই যৌগটা অনেকটা কিসের মতো আচরণ করে, সমযোজী যৌগের মতো আচরণ করে, তখন তার স্ট্রাকচার হবে এরকম। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা এভাবে দেখাতে পারি, দুইটা যখন পাশাপাশি থাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন পাশাপাশি থাকে তখন তারা এভাবে থাকে, দুইটা তো দুই পাশে থাকবে, একটাটা এদিকে থাকে আরেকটাটা এদিকে থাকে, এই মনে করে কাছাকাছি আছে। এবার কি ঘটনা ঘটবে দেখো, আমি আগে বলছিলাম যে ক্লোরিনের তিনটা লোন পেয়ার আছে, ক্লোরিনের মধ্যে কিন্তু তিনটা লোন পেয়ার আছে, একটা তো বন্ড পেয়ার বন্ধন গঠন করে ফেলছে, এই যে একটা বন্ধন গঠন করছে, কিন্তু আরো তিনটা তো রয়ে গেছে। এই ক্লোরিন আবার অ্যালুমিনিয়ামের কি ঘটনা ঘটছে, অ্যালুমিনিয়ামের সর্বশেষ হলে কয়টা ইলেকট্রন, 3 গুণ কত 6টা, অষ্টক অসম্পূর্ণ। এখানেও সে অষ্টক অসম্পূর্ণ বা অসম্পূর্ণ অক্টেটের বিষয়টা চলে আসছে, যেহেতু অ্যালুমিনিয়ামের অষ্টক অসম্পূর্ণ, আবার তার সামনে সুযোগ আছে তার পাশে ক্লোরিন যেটা আছে সে ক্লোরিনের আবার লোন পেয়ার আছে, সেখান থেকে একটা লোন পেয়ার সন্নিবেশ বন্ধন দ্বারা সে নিয়ে ফেলতে পারে, এইভাবে সে ডাইমার গঠন করে। তাহলে কি দুইটা মিলে একটা হয়ে গেল না? এটা কেন সম্ভব হলো? প্রথম কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের সর্বশেষ হলে কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, অষ্টক অসম্পূর্ণ, তাই তার আরও 2টা ইলেকট্রন দরকার। তখন সে কী করে, পার্শ্ববর্তী অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিনের লোন পেয়ার থেকে সে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে ডাইমার গঠন করে। তুমি এত কিছু লিখতে হবে না, শুধুমাত্র এই চিত্রটা এঁকে দিলেই 2 নাম্বার, কিছু লাগবে না, শুধু এই চিত্রটা এঁকে দিলেই 2 নাম্বার পেয়ে যাবে, যে এই এক জোড়া ইলেকট্রন দিচ্ছে সন্নিবেশ বন্ধন গঠন করতেছে, এটা দেখাতে পারলে হয়ে গেছে 2 নাম্বার। দেখাতে পারবে তো? এটা কিন্তু প্র্যাকটিস করো কয়েকবার, দেখবে যে পরীক্ষার হলে ভুলে গেছো আমি কীভাবে আঁকছিলাম। দেখো আমার আঁকার সিস্টেমটা ছিল এরকম, প্রথমত চিত্রটাই আসো, চিত্রটা দেখলে স্যার বুঝে যাবে উত্তর যে সঠিক। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এভাবে মুখোমুখি থাকবে, কিন্তু আমরা তো জানি যে এখানে ক্লোরিন 3টা, এর ক্লোরিনটা এদিকে দেবো, এর ক্লোরিনটা দিব এদিকে। এবার এই ক্লোরিন থেকে একটা লোন পেয়ার এখানে চলে যাবে, এখান থেকে একটা লোন পেয়ার এখানে চলে আসবে, এর আরও 2টা থাকবে, ওই এক জোড়া, এখানে 3 জোড়া ছিল তো, 3 জোড়া ছিল তো, 3 জোড়ার মধ্যে 1 জোড়া চলে গেছে, 1 জোড়া কী হিসেবে, সন্নিবেশ বন্ধন হিসেবে। এই চিত্রটা আঁকলেও কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে, শেষ। ঠিক আছে, এটা তোমার আছে, নোটে আছে, দেখো চিত্রটা নোটে আছে, বেশ ওইটা এঁকে দিলে হচ্ছে। এই যে 1 জোড়া, হ্যাঁ 1 জোড়া ইলেকট্রন চলে গেছে। যাক, এ হচ্ছে একটা ব্যতিক্রমী প্রশ্নের উত্তর, ডাইমার গঠনের কারণ। এরপরে 35, 36 এগুলো আমরা আগে অনেকবার আলোচনা করছি, কিন্তু মনে আছে কি না দেখি, কে বলবে? জান্নাতুল বলবে, অবস্থান্তর মোল কাকে বলে? এটা আগে আমরা 3বার আলোচনা করছি। অবস্থান্তর মোল যেসব ডি ব্লক মোলের, তারপর যেসব ডি ব্লক মোলের, তারপর কি কার্বনে আছে না, যেসব ডি ব্লক মোলের একটা শব্দ আছে এরপর, খুব ইম্পর্টেন্ট, সুস্থিত আয়নে, এই তো অর্থনের মনে রাখছে, ফাইন। যেসব ডি ব্লক মোলের সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, আংশিক পূর্ণ, অপূর্ণ না, অনেকে বলে অপূর্ণ, আংশিক পূর্ণ থাকে, তাদেরকে বলা হয় অবস্থান্তর মোল। এটা কিন্তু বারবার প্রয়োজন হয় আমাদের, এই মনে আছে? এই তানজিদ এটা তো কথা বল কেন, শুধু শুধু বলে হ্যাঁ। আচ্ছা, তারপর এই আমরা দেখি জিঙ্ককে কেন অবস্থান্তর মোল বলে না? কারণ জিঙ্কের সুস্থিত আয়ন হচ্ছে জিঙ্ক 2+, জিঙ্ক 2+ ছাড়া কোনো আয়ন নাই সুস্থিত আয়ন। সুস্থিত আয়নে তার ডি অরবিটালটা কি থাকে, পূর্ণ থাকে, আংশিক পূর্ণ থাকে না, সেজন্য জিঙ্ককে অবস্থান্তর মোল বলে না। এটাই বেশি প্রশ্ন হিসেবে আসে কিন্তু, যে জিঙ্ককে অবস্থান্তর মোল বলে না কেন। ঠিক আছে, তার ডি অরবিটাল আংশিক পূর্ণ 1 থেকে 9 থাকতে হবে, ও থাকে না, কিন্তু টাইটেনিয়াম, ব্যারাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ সবারই থাকে। যেমন ম্যাঙ্গানিজকে অবস্থান্তর বলে কেন? কারণ ম্যাঙ্গানিজ, এই যে ম্যাঙ্গানিজ হচ্ছে 25, 18, 20, 25। ম্যাঙ্গানিজের সুস্থিত আয়ন তো অনেকগুলো আছে, 2+ আছে, 3+ আছে, 4+ আছে।
তো সেখানে তার ডি অরবিটালটা কি আছে, আংশিক পূর্ণ, অর্ধপূর্ণ না, কিন্তু অর্ধপূর্ণ কথাটা বলবে না, আংশিক পূর্ণ, আংশিক পূর্ণ বলবে, যে আংশিক পূর্ণ, কারণ অর্ধপূর্ণ বললে আবার অনেকেই বাদ পড়ে যাবে, আংশিক পূর্ণ আছে ডি অরবিটাল। সুতরাং এটা একটা অবস্থান্তর, ঠিক আছে, অবস্থান্তর। এই অবস্থান্তর মোলগুলোর অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আজকে বেশ কিছু কঠিন কঠিন বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। এই অবস্থান্তর যারা, তারা এক নম্বরে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। পরিবর্তনশীল জারণ অবস্থা মানে যেমন ফেরাস ফেরিক, কিউপ্রাস কিউপ্রিক, ক্রোমিয়াম 2, 3, 4, ম্যাঙ্গানিজ তো একদম 7 পর্যন্ত হতে পারে, অনেকগুলো হতে পারে। এই যে পরিবর্তনশীল জারণ অবস্থা হচ্ছে এটাই। 2 নম্বরে এরা জটিল যৌগ গঠন করে। 3 নম্বরে এরা রঙিন যৌগ গঠন করে, মানে কালারফুল যৌগ গঠন করে। 4 নম্বরে এরা চৌম্বকত্ব ধর্ম প্রদর্শন করে। 5 নম্বরে এরা প্রভাবক হিসেবে, এই যে বিভিন্ন জায়গায় দেখবে নিকেল চূর্ণ, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, লৌহ চূর্ণ প্রভাবক হিসেবে ব্যবহার করে। তাহলে কেন এদেরকে এতগুলো কাজে ব্যবহার করা যায়, তার কারণটা আমরা একটা একটা দেখি। অর্থাৎ সেটা আছে তোমার, তোমরা চলে যাও এই 37 নাম্বার ক, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন। 37-এর ক, প্রথমে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন। পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন, আসলে এরা জারণ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে বলে ওদের নাম হচ্ছে অবস্থান্তর। অবস্থান্তর অর্থ কি? অবস্থান্তর মানে অবস্থার পরিবর্তন। কোন অবস্থা? জারণ অবস্থা। জারণ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। তো এখানে যে উদাহরণটা দেওয়া আছে খুবই সাধারণ একটা উদাহরণ, যে আয়রনের ক্ষেত্রে আমরা দেখি দুইটা জারণ অবস্থা, একটা ফেরাস একটা ফেরিক, দুইটা জারণ অবস্থা আমরা দেখি আয়রনের ক্ষেত্রে। যখন ফেরাস তখন তার ইলেকট্রনিক গঠন কীরকম? এরকম। আর যখন ফেরিক তখন তার ইলেকট্রনিক গঠন হয় এরকম। কেন? প্রথমত অবস্থান্তর ধাতু হিসেবে যারা আছে, বিশেষ করে তোমার টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত 29 পর্যন্ত, প্রথম দুইটা বাদ, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক বাদ, এরা কিন্তু অবস্থান্তর না, কারণ তাদের সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে না। এটার ক্ষেত্রে খালি থাকে আর এটার ক্ষেত্রে ভরা থাকে, বুঝা গেছে তো? কিন্তু এদের প্রত্যেকেরই একটা কমন জারণ মান আছে, যেটা কি কারণে হয়? সর্বশেষ সেল থেকে ইলেকট্রন চলে যাওয়ার কারণে। ওদের সবাই প্রথমে 4s থেকে ইলেকট্রন চলে যাওয়ার কারণে একটা যোজনী হয়। এই যে 4s-এ 2টা ইলেকট্রন ছিল, একটা যোজনী। কিন্তু এখানে এতে মেটাকে না। এবার 3D থেকেও ইলেকট্রন ত্যাগ করতে পারে, 3D থেকে গেলে তখন আরেকটা যোজনী। এই জন্য এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। তাহলে বুঝতে পারছো তো কেন এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে? অর্থাৎ এই অবস্থান্তর ধাতুর আয়নগুলো 4s থেকে ইলেকট্রন ত্যাগের পর 3D থেকেও ইলেকট্রন ত্যাগ করতে পারে। কেন পারে? এই কথাটা তোমাকে একটু লিখতে হবে যে কেন পারে। অর্থাৎ এরা 4s থেকে ইলেকট্রন ত্যাগের পর 3D থেকেও ইলেকট্রন ত্যাগ করতে পারে, এই জন্য এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। এখন প্রশ্ন হচ্ছে ওরা কেন এই 4s থেকে ইলেকট্রন ত্যাগের পর 3D থেকে পারে? কারণ 4s আর 3Dর শক্তির পার্থক্য খুবই কম। আচ্ছা, আমরা একটা নির্বাচনী মিছিলের মধ্যে আছি, সাউন্ড পলিউশন, এটা একটু ভালো করে বন্ধ করে দাও। হ্যাঁ, কথা বলিও না। আচ্ছা দেখো, এই 4s থেকে ইলেকট্রন ত্যাগের পর 3D থেকেও ত্যাগ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ এই দুইটার শক্তির পার্থক্য খুবই কম। এখন প্রশ্ন হচ্ছে কেন শক্তির পার্থক্য কম? কই, আমরা তো দেখতে পাচ্ছি যে 4s হচ্ছে 4+0 আর 3D হচ্ছে কত? 3+2 5। আমরা তো দেখছি 3D শক্তি বেশি, 4s এর শক্তি কম। দুইটা সমান হলে কি করে? কিভাবে সমান হয়েছে তোমাদের একটু পুরনো কথাটা মনে করিয়ে দিই। এটা কোন গ্রুপের মোল? আয়রন। আয়রনের গ্রুপ কত? 8। কেন? 6 আর 2 8। অর্থাৎ ওরা যেখানে যাবে দুইজন একসাথে হিসেব পাবে, কারণ এটা সর্বশেষ সেল আর এটা সর্বশেষ ইলেকট্রন। তুমি এই যে 26 নম্বর ইলেকট্রন কোথায় গেছে? 3D-তে। লাস্ট ইলেকট্রন গেছে 3D-তে, কিন্তু 3D বের হতে পারতেছে না। কারণটা কি? সে ভিতরে ঢুকে গেছে, 4s বাইরে। 4s থেকে যাওয়ার পর সেই দৌড় দেয়।
বুঝতে পারছো তো? অর্থাৎ 4s হচ্ছে সর্বশেষ সেল আর 3d হচ্ছে সর্বশেষ ইলেকট্রন, তাই দুইটার মধ্যে শক্তির পার্থক্য খুব কম হয়ে যায়, যেটা 3s 3p থেকে অনেক কম এদের পার্থক্যটা। তাই 4s থেকে ইলেকট্রন ত্যাগের পর 3d থেকেও ইলেকট্রন ত্যাগ করতে পারে, এই জন্য এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। এমনকি কপারের ক্ষেত্রে দেখো, তোমাদের কাছে অবিশ্বাস্য মনে হবে যে কপারের ক্ষেত্রে একটা কি ঘটনা ঘটে, সবাই জানো কপারের যোজনীয় 2 কিউপ্রাস কিউপ্রিক, এই যে 4s-এরটা আগে যাবে, 4s একটা ইলেকট্রন, সেই জন্য তার যোজনীয়। তো অনেকে মনে করে যে D10 এটা তো খুবই স্টেবল, আর তো যাবে না মনে হয়, না 2+ চলে যায়, 4s থেকে যাওয়ার পর 3d থেকে যাওয়া শুরু করে, এই সেই জন্য এরা পরিবর্তনশীল যোজনী দেখায়। কিন্তু জিঙ্কের ক্ষেত্রে এটা হয় না বলে ওরা দেখায় না, জিঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, জিঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা এই ঘটনাটা দেখি না। জিঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখি, শুধুমাত্র 4s-এরটাই যায়, 3d-টা কিন্তু যায় না। এটা কিন্তু খুবই স্টেবল, এটা স্টেবল না। এটা কেন স্টেবল না দেখো, কারণ তোমরা নিশ্চয়ই জানো 4s-এর 2টা d-তে করেছিল 9টা, সে এখান থেকে একটা কেড়ে নেয়, কিন্তু যৌগ গঠনের সময় এটা দিয়ে দিতে হয়, কিন্তু আবার তার আগের অবস্থায় চলে আসে। কিন্তু জিঙ্ক তো সেরকম না, কারো থেকে কেড়ে নেয় না, এটা তার নিজস্বই বাস্তবে 10টা, সেই জন্য জিঙ্ক এটা খুবই স্টেবল। এটা আরেকজন থেকে কেড়ে নেয় বলে সেটা দিতে বাধ্য থাকে, সে যখন 2+ তখন দিয়ে দেয় কিন্তু, ঠিক আছে? এই কারণেই এই যে 4s থেকেও যাচ্ছে 3d থেকেও যাচ্ছে, এই জন্য 4s আর 3d শক্তির পার্থক্যটা কিন্তু খুবই কম হয়, কারণ এটা বের হওয়ার জন্য উদ্গ্রীব, 4s যাওয়ার সাথে সাথে ওর থেকে যাওয়া শুরু করে। এটাই হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শনের কারণ। আচ্ছা, এবার আসো সবচেয়ে কঠিন প্রশ্নের উত্তর, যেটা অনেকে ভয় পেয়ে কেমিস্ট্রি পড়ায় ছেড়ে দিতে চায়। দেখো সেটা কি, এই ভালোভাবে খেয়াল না করলে কিন্তু এটা আতঙ্ক ছড়াবে তোমাদের মধ্যে। নামও কিন্তু সেরকম, জটিল যৌগ গঠন। কিন্তু খুব খুব ইজি যারা আমার ক্লাসগুলো করবে। কিন্তু আমি তো দেখছি এগুলো অনেকে পড়ায়ও না, অনেকে এগুলো কিন্তু পড়ায় না, কারণ এগুলো পড়ালে মনে করে যে স্টুডেন্টরা বুঝবে না, তখন বলবে স্যারে ভালো পড়ায় না, এত কঠিন কিভাবে হয়। কিন্তু কঠিন না, প্রথমবার সব কিছুই কঠিন মনে হবে, দ্বিতীয়বার যখন পড়বে তখন দেখবে যে এটা ইজি হয়ে গেছে। এখন কিভাবে সম্ভব, জটিল কিভাবে সরল হয় দেখো, K4 Fe CN6 তোমাদের পরিচিত যৌগ দিচ্ছি, এটাকে দাও এ বি K3 Fe CN6, এগুলো কিন্তু আমি 3বার পড়াবো, একদম ইজি হয়ে যাবে, পানির মতো সহজ। এবং এগুলো আসবেই পরীক্ষা কিন্তু আসে, কিন্তু অধিকাংশ স্টুডেন্ট বইয়ে এগুলো আনসার করে না। তারপর টেট্রামিন কপার সালফেট, 3টা দিলাম, তার মধ্যে আমি একটা করে দেবো, বাকি 2টা কিন্তু তোমাদের করে আনতে হবে। তাই মনোযোগ দিয়ে দেখো কিভাবে করতে হবে, এইগুলো কিন্তু অবশ্যই করে আনতে হবে, ঠিক আছে? বৃহস্পতিবার আসার সময় নিশ্চয়ই করে নিয়ে আসবে, দেখবো সবার খাতা। একটা মনোযোগ দিয়ে দেখো, তুমি যদি এটা মনোযোগ না দাও তাহলে এগুলো কিন্তু পারবে না। দেখো কিভাবে শুরু করবে উত্তর, তোমাকে প্রশ্ন করবে যে আচ্ছা প্রশ্ন কিভাবে করবে আমি দেখাবো। প্রশ্ন করবে, মনে করো এটা উদ্দীপকে থাকবে, বলবে যে এই যৌগটার আকৃতি বা বন্ধন কোণ বা এটার চৌম্বকত্ব ধর্ম ব্যাখ্যা করো। অর্থাৎ এই যৌগটা উদ্দীপকে থাকবে, বলবে যে এই যৌগটার আকৃতি, বন্ধন কোণ বা চৌম্বকত্ব ধর্ম ব্যাখ্যা করো, কি হবে। অবজেক্টিভও দিয়ে দেবে, এই যৌগটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, এটা বন্ধন কোণ কত, ইত্যাদি ইত্যাদি। দেখো কিভাবে আমরা শুরু করি। K4 Fe CN6 মানে পটাশিয়াম ফেরো সায়ানাইড, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি Fe CN6 এই 4-। 4- করতে গিয়ে আসলো, কিভাবে আসলো 4- কিভাবে আসলো, এই দেখতেছো ওদিকে ওয়ালের দিকে দেখে আসি, ওখানে আছে নাকি এটা। আচ্ছা এই 500 বসো তো, না না তুমি এমনিতে ওয়ালের পাশে বসিও না, হ্যাঁ এখানে বসো, এখানে বসো। আচ্ছা দেখো, এই আমরা একটু দেখি পটাশিয়াম 4টা, পটাশিয়াম 4টা পটাশিয়াম, এই 4টা পটাশিয়ামের জন্য 4-। যেমন হাইড্রোজেন ক্লোরাইড যখন এই
একটা থাকে, ক্লোরিন যখন লিখবে Cl মাইনাস, তারপর H2SO4, এই H2SO4 দেখো হাইড্রোজেন যখন দুইটা থাকে তখন অর্থাৎ একটা হাইড্রোজেন বাদ দিলে একটা মাইনাস, দুইটা হাইড্রোজেন বাদ দিলে দুইটা মাইনাস। পটাশিয়াম চারটা বাদ দিছে এই জন্য চারটা মাইনাস, কারণ পটাশিয়াম তো প্লাস, হাইড্রোজেন যেমন +1, পটাশিয়ামে কি +1। পটাশিয়াম আয়নিক বন্ধন গঠন করবে, ওটা আকৃতির ভিতরে থাকবে না, এটা বাইরের হিসাব। সেই জন্য পটাশিয়ামকে আমরা এখানে আনবো না, পটাশিয়াম বাদ, কারণ ওটা দর্শক আয়ন। পটাশিয়াম যেহেতু একটা দর্শক আয়ন, ওটা দর্শক হিসেবে থাকবে, এটা এখানে থাকবে না। প্রথম কাজ হবে তোমার আয়রনের জারণ মান বের করা, কারণ আয়রনের জারণ মান তো দুইটা হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে। তা আমরা এটা X লিখব, সায়ানাইড লিখব -1 সমান কত -4, তাহলে X সমান কত +2, X সমান হচ্ছে +2, X হচ্ছে +2। এখন আমরা দেখি আয়রনের ইলেকট্রন বিন্যাসটা একটু লেখার চেষ্টা করি। আর্গন 3d4:3d6, কিন্তু আমরা জানছি এখানে আয়রন হবে 2+, এখানে আয়রন হবে 2+। তো আয়রনের ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখি 3d6, ঠিক আছে, 2+। কিন্তু আবার এটার ক্ষেত্রে দেখবে আয়রন হবে 3+, এটা হবে 3+, আর এটা হবে 2+। এবার আমরা বক্স করব, দেখো বক্স করে লিখব 3d6, 1 2 3 4 5, পাঁচটার মধ্যে 6টা ইলেকট্রন কীভাবে থাকে, প্রথমে 5 জনকে 5টা দিয়ে দিই আমরা, যে কোনো একটা ডাবল করে দেবে, যে কোনো একটা ডাবল করে দেবে। 6টা তো প্রথমে 5 জনকে 5টা দিয়ে দেবো, যে কোনো একটা ডাবল। সায়ানাইড হচ্ছে একটা শক্তিশালী লিগ্যান্ড, সাধারণত যাদের একটা লোন পেয়ার থাকে তারা শক্তিশালী, যাদের 2 বা 3টা থাকে তারা হলো যে দুর্বল। সায়ানাইডে যেহেতু একটা লোন পেয়ার, ও এটা একটা শক্তিশালী লিগ্যান্ড। লিগ্যান্ড মানে তো জানো, যারা লোন পেয়ার ইলেকট্রন যোগান দেবে। এই যে 6টা সায়ানাইড আসবে, দেখো এই 6টা সায়ানাইড ঢুকতেছে। সায়ানাইড আসার সময় একটা করে মাইনাস নিয়ে আসবে, কারণ সায়ানাইডের জারণ মান -1। এটা অনেকবার বলছি, এই যে পটাশিয়াম সায়ানাইড দিয়ে দেখেছিলাম, পটাশিয়াম +1, সায়ানাইড হচ্ছে -1। তো সায়ানাইড আসার সময় একজনে একটা মাইনাস, 6 জনের 6টা মাইনাস আনবে। তো 6টা মাইনাস 2টা প্লাস, আয়রনের আছে 2টা প্লাস, সায়ানাইডের 6টা মাইনাস, 6টা মাইনাস 2টা প্লাস কত থাকে 4টা মাইনাস। আসলে এখান থেকে তুমি বসাইতে পারো, অত চিন্তা না করে, কারণ আমি তো জানি যে এখানে 4 মাইনাস হবে। তারপর এই যে 6 জন মেহমান আসলো, 6টা সায়ানাইড কোথায় বসবে এরা, দেখো আয়রনদের গড়ে 6 জনের থাকার জায়গা আছে, এই জন্য আয়রনদের গড়ে 6 জন করে আসে, কিন্তু কপারের গড়ে জায়গা আছে 4টা, ওখানে আছে কিন্তু 4 জন। দেখো এটা তোমরা বের করে আনবে কেন 4 জন। এই যে 6টা কীভাবে থাকবে, কোথায় থাকবে, দেখো প্রথমত এই লোন পেয়ারগুলোর সাথে এই ইলেকট্রনগুলোর একটা ধাক্কাধাক্কি হবে, বিকর্ষণ কাজ করবে, কারণ ইলেকট্রনকে বিকর্ষণ করে, ফলে এগুলো তো গড়ের লোক, এগুলো এক পাশে চলে আসবে, এইগুলো সব একদিকে চলে আসবে। ওই যে মেহমানদের জায়গা করে দেওয়ার জন্য ওগুলো জায়গাগুলো ছেড়ে দেবে, ওরা একদিকে চলে আসবে। এখানে 2 জন না হয় থাকলো, কিন্তু আরও তো 4 জন বাকি আছে। এই 2 জন ঢুকে গেছে, 2টা সায়ানাইড, কিন্তু আরও তো 4 জন আছে। 4 জন কোথায় থাকবে, ওর কিন্তু খালি আছে, এই যে 4s খালি, 4p খালি, এগুলো কিন্তু খালি আছে, ইলেকট্রনগুলো কিন্তু খালি আছে, মানে ওই অরবিটালগুলো খালি আছে। এই যে 4s আরেকজন ঢুকলো, তাহলে আর 3 জন কোথায় থাকবে, 4p-তে ঢুকে যাবে 3 জন, এই 3 জন ঢুকে গেল, এই সায়ানাইড, 3টা সায়ানাইড, অর্থাৎ লিগ্যান্ডগুলো প্রবেশ করলো লোন পেয়ার সহ, এই লোন পেয়ার। প্রথম প্রশ্ন, অবস্থান্তর ধাতুগুলো কেন জটিল যৌগ গঠন করে? কারণ অবস্থান্তর ধাতুগুলোর আংশিক পূর্ণ বা খালি অরবিটাল আছে, সেখানে লিগ্যান্ড প্রদত্ত মুক্তজোড় ইলেকট্রনগুলো অবস্থান নিতে পারে, এই জন্যই অবস্থান্তর ধাতুগুলো জটিল যৌগ গঠন করে। অর্থাৎ অবস্থান্তর ধাতুগুলোর আংশিক পূর্ণ বা খালি অরবিটাল আছে, সেখানে লিগ্যান্ড প্রদত্ত ইলেকট্রনগুলো কি মুক্তজোড় ইলেকট্রনগুলো অবস্থান করতে পারে, তাই অবস্থান্তর ধাতুগুলো জটিল যৌগ গঠন করে, এইটাই হচ্ছে সেই জটিল যৌগ। তাহলে এখানে কি ঘটনা ঘটলো দেখো, এই যে প্রথমত লিগ্যান্ডের সাথে ডি অরবিটালে ইলেকট্রনের বিকর্ষণের ফলে ডি ইলেকট্রনগুলো এক পাশে চলে আসবে, এরপর খালি জায়গাগুলোতে লিগ্যান্ডগুলো অবস্থান গ্রহণ করবে, এটাই হচ্ছে জটিল যৌগ। শেষ। এবার এখান থেকে দেখো কি কি প্রশ্ন আমরা পাই। এখানের মধ্যে সংকরণ প্রথম শুনলাম মনে হয় নামটা। সংকরণ মানে হচ্ছে বিভিন্ন প্রজাতির মিশ্রণ, যেমন এখানে 3 ধরনের অরবিটালের মিশ্রণ হচ্ছে ডি, এস, পি,
এই যে বিভিন্ন অরবিটালের মিশ্রণে হচ্ছে সংকরণ। তবে সংকরণ সম্পর্কে স্পেশাল ক্লাসগুলো আসবে কিছুদিন পরে পঞ্চম অংশে, এখন না। এখন শুধু আমরা দেখে নিই এখানে কি সংকরণ হয়। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই অরবিটালগুলো কোথায় কোথায় ঢুকছে দেখো, এইগুলি হচ্ছে সংকরিত অরবিটাল। যেখানে যেখানে অরবিটাল লোন ফেয়ার ইলেকট্রনগুলো ঢুকছে, যেখানে যেখানে মুক্তজোর ইলেকট্রনগুলো প্রবেশ করছে সেগুলি হচ্ছে সংকরিত অরবিটাল। যেমন ডিতে 2টা ঢুকছে, D2 D2, S কয়টা? একটা। পি কয়টা? 3টা, D2 sp3। এখানে সংকরণ বের করাটা একদম পানির মতো সহজ, স্পষ্ট দেখা যাচ্ছে। ডি যদি 5টা হতো, D5 হতো, কিন্তু ডি ব্যবহার করছে কয়টা? 2টা। ডি 2টা, S একটা, পি 3টা, D2 sp3 সংকরণ। তারপর গঠনটা আমি একটু পরে এঁকে দেখাচ্ছি। গঠন হবে এদের অষ্টতলকীয়। আমি গঠনটা একটু এঁকে দেখাই, দেখো গঠনটা কীরকম হবে। এই গঠনটা একটু সবাই প্র্যাকটিস করো, কারণ এটা দেখা যাচ্ছে যে ভুলে যাও তোমরা পরীক্ষার হলে গেলে। এই দেখো গঠনটা কিভাবে হবে। আয়রনকে আমি সেন্টারে রাখি, আয়রন 2+, আয়রন সেন্টারে আছে। সায়ানাইড আছে কয়টা? 6টা। 6টা সায়ানাইড কীভাবে থাকবে দেখো, 1 2 3 4, 4টা সায়ানাইড বর্গক্ষেত্রের মতো করে। এই লোন ফেয়ারটা কার্বনের সাথে থাকে, তো এই জন্য আমি এনসি লিখছি আর কি। এনসি আর সিএন একই কথা, এটাতে কোনো সমস্যা নেই। ওই কার্বনই মূলত আয়রনকে, এ দেখো কার্বনই সায়ানাইড কিন্তু আয়রনকে ইলেকট্রন দিচ্ছে। এই যে সবাই আয়রনের দিকে তাক করা থাকবে। শূন্যের বন্ধনটা কার দিকে? যেহেতু আয়রনকে দিচ্ছে, আয়রনের দিকে তাক করা থাকবে শূন্যের বন্ধনটা। 4টা না গেল, আরও 2টা আছে না? আরও 2টা, একটা হবে উপরে তলের উপরে, একটা হবে নিচে। যে কোনো একদিকে দিলে হচ্ছে তলের উপরে নিচে চলে যায় আর কি ওরা। হ্যাঁ, এদিকেও দিতে পারবে, তখন ওইভাবে আঁকতে হবে চিত্রটা। এই সায়ানাইড, হ্যাঁ এভাবে দিলাম আমরা, ঠিক আছে। হ্যাঁ 3D, এই 6টা, এরাও কিন্তু তীর চিহ্ন, ঠিক আছে। সবগুলো 6টা, মাঝখানে 4টা বর্গক্ষেত্রের মতো, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। এবার দেখো কিভাবে 8টা তল হয়। এই যে আমি যে বললাম অষ্টতলকীয়, 8টা তল কিভাবে আসে সেটাই হচ্ছে প্রশ্ন। 8টা তল কিভাবে আসবে দেখো, এই যে এখানে একটা বর্গক্ষেত্র উৎপন্ন হবে, 4 জনে মিলে একটা বর্গক্ষেত্র তৈরি করবে। বর্গক্ষেত্র তৈরি করার পর যেটা করবে, এটার সাথে এই 4 কর্নার যোগ করবে। 1 2 3 4, এই 4 কর্নার আমি যোগ করে দেবো এটার সাথে। দেখো যোগ করলে কি ঘটনা ঘটবে। চার কর্নার যোগ করে দিলাম। কয়টা তল সৃষ্টি হলো? 4টা তল সৃষ্টি হয়েছে। এই যে এই বাহুর উপর একটা তল, 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 প্রত্যেকটা বাহুর উপর একটা করে তল। 4 বাহুর উপর 4টা তল সৃষ্টি হয়েছে। এই যে প্রত্যেক বাহুর উপর একটা করে তল সৃষ্টি হলো। ঠিক একইভাবে যখন নিচেরটা যোগ করবে, নিচেও এই যে ঠিক 4 কর্নার যোগ করে দেবে, বেশি কিছু না, এই যে 4টা কর্নার যোগ করে দেবে। এর নিচেও তোমার 4টা তল সৃষ্টি হবে। এই দেখো তলগুলো আমি একটু দেখাচ্ছি। এই যে মনে করো এই বাহুটা, এই বাহুটারও এইভাবে একটা তল, জাস্ট একটা তল দেখাইলাম। এই বাহুর উপর একটা তল, 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 4টা তল। নিচের দিকে 4টা তল হবে। ঠিক একইভাবে উপরের দিকেও কয়টা তল হবে? উপরের দিকেও কিন্তু 4টা তল হবে। তাহলে নিচে 4টা তল, উপরে 4টা তল, মোট কয়টা তল হবে? 8টা তল হবে। সেজন্য গঠন হবে কি? অষ্টতলকীয়। বন্ধন কোণ, এবার আসো বন্ধন কোণ। এখানে বন্ধন কোণ হয় 90 ডিগ্রি। বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। বন্ধন কোণটা কীভাবে আসে? প্রথমত এই যে আমি যে তলের কথা বললাম, তলটা আসলে কি? এই মনে করো এই খাতাটা, এটা একটা তল, এটা একটা তলের মতো কাজ করে। এই তলের 4 কর্নারে 4টা সায়ানাইড আছে। এই তলে 4 কর্নারে 4টা, এটা মনে করো বর্গক্ষেত্রের মতো একটা তল, এটা একটা তল, এটা 4 কর্নারে 4টা সায়ানাইড আছে। তো যখন 4 কর্নারে 4টা থাকে, এই যে 4 কর্নারে আমি 4টা দিলাম বর্গক্ষেত্রের মতো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে সেন্টারে আছে আয়রন। তাহলে দেখো তো কত ডিগ্রি কোণ করে এরা?
এই কোণটার পরিমাণ কত হবে? কত? 90 ডিগ্রি। কারণ টোটাল হচ্ছে 360, টোটাল যেহেতু 360, এটা হবে কত? 90 ডিগ্রি। তাহলে বন্ধন কোণ 90 ডিগ্রি। আবার যারা তলের উপরে নিচে থাকবে, এটা মনে করো তল, এই তলের উপরে একটা আছে, নিচে একটা আছে না? এ দেখো তলের উপরে একটা, নিচে একটা। তাহলে তলের উপরে নিচে যারা থাকে, এই যে এটা তলের নিচে আর এটা তলের উপরে, ওরা কত ডিগ্রি? এই যে তলের উপরে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাই তলের উপরে নিচে যারা থাকে এরাও কিন্তু 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। বন্ধন কোণ 90 ডিগ্রি। এবার আসো চুম্বকত্ব ধর্ম। চুম্বকত্ব ধর্ম বিষয়টা তোমরা একটু রিডিং করে নেবে। চুম্বকত্ব ধর্মের বিষয়টা আছে ফেজ 11, অর্থাৎ 11, ফেজ 11-এ 37 একদম উপরের লাইনে দেখবে 11 পৃষ্ঠা, এই তৃতীয় অধ্যায় 4র্থ অংশ 11 পৃষ্ঠা একদম উপরে আছে চুম্বকত্ব ধর্মটা। চুম্বকত্ব ধর্ম সাধারণত দুইটা, যদিও নোটের 3টার কথা বলা আছে। দেখো চুম্বকত্ব ধর্মটা কি? এই যে এখানে ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছ তো, এখানে সিঙ্গেল ইলেকট্রন আছে কি না? সব ডাবল, প্রত্যেকটাতে ডাবল না? সবগুলো যদি ডাবল হয় এটা হবে ডায়াম্যাগনেটিক। খেয়াল করো, মনে রাখার উপায়, ডায়া থেকে ডাবল, মানে ডাবল, সবগুলো যদি ডাবল হয় ডায়াম্যাগনেটিক। আর যদি কোনো একটা সিঙ্গেল থাকতো, এখানে যদি সিঙ্গেল থাকতো তাহলে হবে প্যারাম্যাগনেটিক। দুইটা লিখবে, যে একটা ডায়া আর একটা প্যারা। সব ডাবল হলে ডায়া আর সিঙ্গেল থাকলে হবে প্যারা। ঠিক আছে? হ্যাঁ, সব না, যে কোনো একটা সিঙ্গেল হলেই প্যারা, একটা সিঙ্গেল হলেই প্যারা হয়ে যাবে। একটা সিঙ্গেল হলেই সেটা চুম্বকক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে, কিন্তু সবগুলো যদি ডাবল হয় চুম্বকক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে না। এই যে সবগুলো, এখানে সবগুলো ডাবল বলে এই যৌগটা চুম্বকক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে না, সেজন্য এটা ডায়াম্যাগনেটিক। যদি এখানে অন্তত একটা সিঙ্গেল থাকতো, কোনো এক জায়গায় যদি একটা সিঙ্গেল থাকতো তাহলে এটা চুম্বকক্ষেত্র দ্বারা আকৃষ্ট হতো, তখন এটা হতো প্যারাম্যাগনেটিক। এবার আসো সন্নিবেশ সংখ্যা। দেখি সন্নিবেশ সংখ্যা কত বলে বলো তো? মানে এখানে সন্নিবেশ বন্ধন কয়টা? 1 2 3 4 5 6 সন্নিবেশ সংখ্যা একদম খালি চোখে দেখা যায়, এই যে 6টা। যতটা লিগ্যান্ড ততটা সন্নিবেশ বন্ধন। এই যে 6টা সন্নিবেশ বন্ধন না, 1 2 3 4 5 6, সন্নিবেশ সংখ্যা 6। আজকে হয়তো কিছুই বোঝে নাই, আগামীকাল বুঝবে এবং চেষ্টা করবে এই দুইটা বাড়ির কাজ করে নিয়ে আসার জন্য। K3 Fe CN6, আরেকটা হচ্ছে কপার টেট্রামিন। প্রয়োজনে বইয়ের সাহায্য নিতে পারো। ঠিক আছে? দেখে এই দুইটা করে নিয়ে আসবে। আগামী ক্লাস দেখলেই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, যে সংকরণ কি, অষ্টতলকীয় কি, বন্ধন কোণ কি, চুম্বকত্ব ধর্ম কি, সন্নিবেশ সংখ্যা কি, এইগুলি হচ্ছে জটিল যৌগ। এই দুইটা কিন্তু অবশ্যই চেষ্টা করবে। আরও একটা প্রশ্ন ছিল NCl3 PCl5, NCl3 NCl5 NCl3 গঠিত হয় না, NCl5 গঠিত হয় কেন, এটাও লিখে নিয়ে আসবে। আর তোমরা